আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জেনিন। সাংকেতিক ভাষায় সংবাদটি উপস্থাপন করছেন আরিফুল ইসলাম। জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলের আহ্বানে সাড়া দিয়ে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কমিটির সভাপতি হবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী এ প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময়ে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো আলোচনা যে কারোর সাথে করতে প্রস্তুত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো আলোচনা যে কারোর সাথে করতে প্রস্তুত রয়েছে। তারই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আপনার সামনেই নামগুলো এখন উপস্থাপন করতে চাচ্ছি। আমাদের পক্ষ থেকে এখানে মাননীয় জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল মোহাম্মদ টুকু, প্রতিমন্ত্রী জনাব অমিত এবং মাননীয় সংসদ সদস্য এবি মাশরাফ উদ্দিন নিজাম, লক্ষ্মীপুর 4, মঈনুল ইসলাম শান্ত, খান শান্ত, মানিকগঞ্জ 2, মিয়া নুরুদ্দিন অপু, শরীয়তপুর 3। এই 5 জনকে আমরা প্রস্তাবনা করছি। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করব, ওনাদের পক্ষ থেকে নামগুলো যদি দ্রুত আমাদের কাছে দেন তাহলে এই কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে, যাতে গৃহীত সুপারিশগুলো বাস্তবতার আলো দেখতে পারে। সেজন্য আমরা প্রস্তাব করছি যে মাননীয় মন্ত্রী, জ্বালানি মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু, ওনাকে এই কমিটির সভাপতি করা হোক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করার বিষয়টি নিয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বই পড়ার কর্মসূচি কিভাবে সারা দেশে শিক্ষার্থীদের মাঝে বিস্তৃত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন ও ডাক্তার জাহিদুর রহমান সহ বিশ্ব সাহিত্য কেন্দ্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দূরপাল্লার ডিজেল চালিত আন্তঃজেলা যানবাহনের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আজ দুপুরে সচিবালয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে যানবাহনের ভাড়া বিষয়ক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের কথা জানান। আন্তঃজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস, সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই, কারণ আমাদের আগেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সাথে সাথে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফরম্যাট আছে। তো তাতে যেহেতু 15 টাকা বেড়েছে, তো সেখানে পরিবহন মালিক সমিতির দাবি ছিল প্রায় 28 পয়সার মতো। তারা সেখানে ডলারের দাম বাড়ার ফলে তাদের যে পার্টসগুলি ইম্পোর্ট করতে হয়, বাস ইম্পোর্ট করতে হয়, সেখানে আগের চেয়ে অনেক বেশি ইনভেস্ট হচ্ছে, ব্যয় বাড়ছে, মেইনটেন্স ব্যয় বাড়ছে, সেটাও তারা এখানে যুক্ত করতে চেয়েছে। আরও কিছু বিষয় তাদের দাবি আছে, সবকিছু মিলে 28 পয়সার মতো তাদের দাবি ছিল। পরবর্তীতে এসে ক্যাব সহ অন্যান্যদের পরামর্শক্রমে এসে এটা 22 পয়সাতে এসে থাকে। আমরা সর্বশেষ গতকাল এবং আজ 2 দিন
সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এটা আগেও ছিল, তেলের দাম বাড়লে কিভাবে সমন্বয় হবে, তেলের দাম কমলে কিভাবে সমন্বয় হবে, যে এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে, আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। আগামী 6 মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ পাটকলগুলোর মধ্যে 6টি পাটকল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। দুপুরে সচিবালয়ের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জুট মিল কারখানা চালু ও ইজারা সংক্রান্ত অংশীজনদের সঙ্গে জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে অন্যান্য বন্ধ থাকা পাটকলগুলো চালু করার লক্ষ্যে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরো 6টি মিল আমরা আশা করছি এই বছরের মধ্যেই, এই ডিসেম্বরের মধ্যেই আমরা প্রাইভেট সেক্টরের কাছে হস্তান্তর করতে পারব। এবং প্রতিটিতেই আমাদের প্রত্যাশা হচ্ছে, প্রত্যাশা শুধু না, প্রজেকশন যেটার উপরে আমরা দিচ্ছি, প্রত্যেকটাতেই 1000-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন বিনিয়োগ আসবে। 200 কোটি থেকে 500 কোটি টাকা পর্যন্ত মিল ভেদে আমাদের কাছে বিনিয়োগের এস্টিমেট করা আছে, প্রজেকশন আছে। ইনশাল্লাহ পাট এবং বস্ত্রকলের অধীনে যে কয়টি মিল আছে অদূর ভবিষ্যতে সবগুলি মিল আপনারা কোনটি এই খাতে কোনটি ভিন্ন খাতের বিনিয়োগে চালু অবস্থায় দেখবেন, হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে দেখবেন এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা এবং অনেকগুলি ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি এই খাতে প্রতিষ্ঠিত হবে। আগামী দিন সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জোটের 36 জন প্রার্থী ও স্বতন্ত্র জোটের 1 জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে এ তথ্য জানিয়েছেন রিটার্নিং অফিসার মঈনুদ্দিন খান। এ সময় সহকারী রিটার্নিং অফিসার মনির হোসেন উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে রিটার্নিং অফিসার মঈনুদ্দিন খান বলেন, 22 ও 23 এপ্রিল মনোনয়নপত্র বাছাই শেষে বিএনপি জোটের 36 জন, স্বতন্ত্র জোটের 1 জন এবং জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের 13 জন প্রার্থীর মধ্যে 12 জনের মনোনয়নপত্র বৈধ এবং 1 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে জামায়াতের জোট মনোনীত এনসিপি প্রার্থী মনিরা শারমিন এর মনোনয়নপত্রের বিষয়ে যাচাই বাছাই করে জানা গেছে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন। আরপিও অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ বা চাকুরি ছাড়ার 3 বছরের মধ্যে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সেই অনুযায়ী 11 দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী মনিরা শারমিন এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়াও দল ও জোটের বাইরে আলাদা আরও 3 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান তিনি। বিএনপি এবং জোট থেকে 36 জনের একটি তালিকা দেওয়া হয়েছিল। 36 জনের তালিকা এটা গৃহীত হয়েছে। আর জামাতে ইসলামী যে জোট, ওই জোট থেকে ওনারা 13 জনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেখানে ওই একটি অবশিষ্ট ছিল। 12টি বৈধভাবে গৃহীত হয়েছে আর একটি আজকে যে আমরা ঘোষণা করলাম। 22 তারিখে আমরা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় উল্লেখ করেছিলাম যে মিস মনিরা শারমিন, ওনার কিছু ডকুমেন্টে ঘাটতি ছিল, সেগুলো আজকে 12টার মধ্যে জমা দেওয়ার জন্য তিনি এই ডকুমেন্টগুলো আমাদের কাছে জমা দিয়েছেন। আমরা সংরক্ষিত মহিলা আসন আইন এবং আরপিওর যে সংশ্লিষ্ট ধারা সেগুলো দেখেছি এবং এখানে দেখা যাচ্ছে যে স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন। এক্ষেত্রে আরপিওর 1972 এর 12 চ অনুযায়ী কোনো পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে
সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে 3 বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই 3 বছর অতিক্রান্ত হয়নি, বিধায় এই মনোনয়নপত্রটি বাতিলযোগ্য। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 26 এপ্রিল ইসিতে আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তি হবে আগামী 27 ও 28 এপ্রিল। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে উঠেছে নগর জীবন। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর দিচ্ছে নতুন পূর্বাভাস আর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চলতি মাসের 26 তারিখের আগে চলমান তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে গরমে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া সহ বেশি বেশি তরল খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে কয়েকদিন ধরেই বইছে তীব্র তাপপ্রবাহ। প্রখর রোদ ও ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে নগরবাসী। রাস্তাঘাটে কমেছে মানুষের চলাচল। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, রিকশা চালক ও খেটে খাওয়া মানুষ। কোথাও যেতে পারছি না, দেন গরমে খুবই অস্থিরতা লাগতেছে, সবাই দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে পড়তেছে। এখন হসপিটাল থেকে বের হয়েছি, দেখা যাচ্ছে পানির পিপাসা লাগছে, ডাব খেতে হচ্ছে। বাইরে যে মানে গরম ঠান্ডা কিছু খেয়েও শান্তি পাচ্ছি না, একদম গরমটা লেগেই রয়েছে। বাসায়ও শান্তি নেই, রাস্তায়ও শান্তি নেই, প্রচুর গরম, দাবদাহে খুবই অস্বস্তি পোহাতে হচ্ছে আর কি। গরমের জন্য শরবতটা বেশি বিক্রি হয়, অনেক ভালো বিক্রি হয়ে যায়। এখন গরমে সাধারণত জ্বর এবং যে আপনার ডায়রিয়ার প্রভাবটা সম্ভবত এটা একটু বেশি হতে পারে। তো সেই জন্য আমাদের সবাইকে সতর্ক থেকে এটা আমাদের মোকাবিলা করতে হবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মাসের 26 তারিখের আগে চলমান তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। বর্তমানে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। 26 তারিখ থেকে উত্তর পূর্বাঞ্চলে এবং মাসের শেষের দিকে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানায় সংস্থাটি। আগে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কম। 26 তারিখ বা তার কাছাকাছি সময়ে আমরা ঢাকায় একটা বৃষ্টিপাত পেতে পারি। যে রাজশাহী জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে রাজশাহীর অবশিষ্টাংশ, খুলনা বিভাগ সহ আরও কয়েকটা জেলার উপর দিয়ে আমাদের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি। সেটা 25 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং 25 তারিখের পরবর্তী সময় 26 তারিখ বা তার কাছাকাছি সময়ে বিশেষ করে কিছু কিছু অঞ্চলে বা কিছু কিছু ডিভিশন বা বিভাগের উপর দিয়ে আমাদের বৃষ্টির প্রবণতা যেটা আছে সেটা বৃদ্ধি পেতে পারে। বৃদ্ধি দিতে পারে 26 তারিখ থেকে আমাদের তাপপ্রবাহ কিছু অঞ্চল থেকে প্রশমিত হতে পারে। তবে সারা বাংলাদেশ থেকে তাপমাত্রা বা তাপপ্রবাহ প্রশমিত হতে একটু সময় লাগতে পারে। আর বিশেষ করে 26 থেকে 29 তারিখ মধ্যে বৃষ্টির যে পরিমাণটা সেটা ধীরে ধীরে বাড়তে পারে এবং কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তবে 29 তারিখের কাছাকাছি সময় গিয়ে সারা দেশে আমাদের বৃষ্টির প্রবণতাটা অনেকাংশে বৃদ্ধি পাবে এবং বিশেষ করে অনেকগুলো বিভাগের উপর দিয়ে আমরা হয়তো তাপপ্রবাহ কমে যেতে যাবেই, প্লাস আমাদের ভারী বর্ষণের সতর্কবাণী থাকতে পারে। এদিকে অতিরিক্ত গরমে বাড়ছে নানা স্বাস্থ্য ঝুঁকি। প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া, ছাতা বা ক্যাপ ব্যবহার করা এবং বেশি বেশি তরল খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। অবশ্যই যদি কখনো খুব বেশি ঘাম হয় তাহলে সেক্ষেত্রে স্যালাইন বা ডাবের পানি গ্রহণ করতে পারি। এছাড়া ফ্রেশ ফলের জুসটাও কিন্তু এই তরলের অভাবটা পূরণের জন্য খুব উপকারী একটা উপাদান। তবে খেয়াল রাখতে হবে, আমাদের অনেক সময় কিন্তু বাইরের খোলা পানি দিয়ে তৈরি ফলের জুস বা বাইরের খোলা পানিটাও আমরা গ্রহণ করি। এই সময় কিন্তু প্রচুর বেশি পানিবাহিত রোগ যেমন ডায়রিয়াটা ছড়ায়, সেই জন্য অনেক বেশি আমাদের সতর্ক থাকতে হবে পানি বা তরল খাবারটা গ্রহণ করার ক্ষেত্রে। অনেক বেশি রোদে যায়, সেই ক্ষেত্রে অ্যাভয়েড করার জন্য আমরা ছাতা ব্যবহার করতে পারি, আমরা লং স্লিভের ড্রেস পরতে পারি অথবা হালকা কালারের জামা কাপড়গুলি ব্যবহার করাটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। খেয়াল রাখতে হবে, আমাদের যদি কোনো রকম হিট স্ট্রোকের উপসর্গগুলি, বিশেষ করে মাথা ঘোরানো, ঝিমঝিম লাগা, বমি বমি ভাব হওয়া বা তাপের কারণে চামড়ার নিচে জ্বালা পোড়া করা এরকম ফিল করি বা মাথা ঘুরানো মতো ফিল হয় কখনো, তাহলে কিন্তু আমাদের অবশ্যই খুব দ্রুত একটা ছায়াযুক্ত নিকটস্থ ঠান্ডা স্থানে বিশ্রাম নিতে যেতে হবে। তীব্র তাপপ্রবাহে যখন নগর জীবন প্রায় স্থবির, তখন সবার নজর আকাশের দিকে। কবে নামবে স্বস্তির বৃষ্টি? সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হলো জাতীয় পুষ্টি সপ্তাহ। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মিলনায়তনে এই পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পুষ্টি সপ্তাহের এবারে প্রতিপাদ্য পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ।
এই প্রতিপাদ্যে আজ থেকে সারা দেশে শুরু হলো জাতীয় পুষ্টি সপ্তাহ 2026। আজ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত 23 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত এই পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে চিকিৎসক ও পুষ্টিবিদরা বক্তব্য রাখেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের প্রকোপ বৃদ্ধিতে শিশুদের অপুষ্টিহীনতাও দায়ী। তিনি বলেন, জন্মের পরপরই শিশুকে মায়ের শাল দুধ খাওয়ানো অত্যন্ত জরুরি, কিন্তু অনেক মাই তা করেন না। ফলে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। পুষ্টি যে আমাদের শারীরিক জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন, জাতি গঠনের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপাদান, এবং কিভাবে পুষ্টি গ্রহণ করা যায় এই জিনিসগুলি কিন্তু আমাদের সমষ্টিগতভাবে সকল জনসংখ্যার ভিতরে, জ্ঞানলব্ধ সকল মানুষের ভিতরে সেই জ্ঞানটা পৌঁছে দেই হবে এই সপ্তাহের সবচেয়ে সার্থকতা। অনুষ্ঠানে বক্তারা শিশুদের পুষ্টিহীনতা দূর করতে ও শারীরিক ও মানসিক বৃদ্ধিতে পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক শ্রমবাজারের সাথে টিকে থাকতে সরকার দেশের অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AZM জাহিদ হোসেন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় নীতির প্রতিশ্রুতি এবং কৌশলগত অগ্রাধিকার বিষয়ে সংলাপে একথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে। অদক্ষ এবং বেকারদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতির সমৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং ILO এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। ক্যাপস্টোন কোর্স 2026-এ প্রশিক্ষণ গ্রহণকারী ফেলোদের প্রতি কৌশলগত নেতৃত্ব বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ রাজধানীর মিরপুর সেনানিবাসে আয়োজিত ক্যাপস্টোন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ন্যাশনাল ডিফেন্স কলেজের NDC আওতায় 3 সপ্তাহব্যাপী এ কোর্সে সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি বেসরকারি খাতের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক ও কর্পোরেট খাতে মোট 32 জন ফেলো অংশ নেন। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কৌশলগত নেতৃত্ব অপরিহার্য। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ ও স্বনির্ভর জাতি গঠনে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ক্যাপস্টোন ফেলোরা সৃজনশীল চিন্তাধারা, সংস্কারমুখী দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার মনোভাব নিয়ে জনস্বার্থে কাজ করবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ইরানি রাষ্ট্রদূতের নিকট জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ। আজ সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ডক্টর কবির এম আশরাফ আলম ইরানের রাষ্ট্রদূত জলিলি রাহিমি জাহানাবাদের নিকট জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর করেন। ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশে বারেপোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব দ্বিপাক্ষিক ডক্টর নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী গ্রহণকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এই দুঃসময়ে সময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান। জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে 5 মে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 14 মে ধার্য করেছেন একই ট্রাইব্যুনাল।
এছাড়া পতিত আওয়ামী লীগের শাসনামলে শতাধিক গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ 3 অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 6 মে ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলায় আজ চতুর্থ সাক্ষীকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধ মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 11 মে ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 আজ এই মামলাটির তদন্তকারী কর্মকর্তার জেরা শেষে এই তারিখ ধার্য করা হয়। পরে একই ট্রাইব্যুনালে শুরু হয় জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। মামলাটি তদন্ত কর্মকর্তা আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। মামলাটির অবশিষ্ট জেরা আগামী 26 এপ্রিল। এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং তার সামাজিক মাধ্যমে ছড়িয়ে গুজব সৃষ্টির অপচেষ্টা বেড়েই চলেছে। সম্প্রতি খাল খনন নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের বক্তব্য একটি সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক টিম বাংলা ফ্যাক্ট। মিম আক্তারের ডেস্ক রিপোর্ট। খাল খনন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি তথ্যকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করেছে বাংলা ফ্যাক্ট। একটি সংবাদ মাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ডে দাবি করা হয় দেশের প্রায় অর্ধেক খালের খনন কাজ শেষ, যা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের বক্তব্য হিসেবে উপস্থাপন করা হয়। তবে বিষয়টি যাচাই করে বাংলা ফ্যাক্ট জানায় এই উপস্থাপনাটি বাস্তব বক্তব্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য নয় এবং এতে বিভ্রান্তিকর সুযোগ তৈরি হয়েছে। প্রেস ব্রিফিং এর তথ্য অনুযায়ী কর্মসূচির আওতায় মোট 645টি খাল অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মোট দৈর্ঘ্য 1260 কিলোমিটার। এর মধ্যে এখন পর্যন্ত খনন সম্পন্ন হয়েছে 561 কিলোমিটার, যা মোট অগ্রগতির 44.55%। ডাক্তার জাহিদুর রহমান স্পষ্ট করে বলেন, আমরা যে খালগুলো কর্মসূচির আওতায় এনেছি তার প্রায় অর্ধেক অর্থাৎ 44.55% খনন করতে পেরেছি। অর্থাৎ বক্তব্যটি ছিল নির্দিষ্ট কর্মসূচিভুক্ত খাল নিয়ে, দেশের সব খাল নয়। বিশ্লেষকরা বলছেন, শিরোনামের ভাষা ও উপস্থাপনার কারণে সাধারণ পাঠকের কাছে ভিন্ন ধারণা তৈরি হতে পারে, যা তথ্য বিভ্রান্তিকর ঝুঁকি বাড়ায়। এদিকে ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানাচ্ছে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে রাজনৈতিক ও সমসাময়িক বিষয়গুলোকে কেন্দ্র করে এ ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। তাই তথ্য যাচাই ছাড়া কোনো খবর বা দাবি বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। মিম আক্তার, ডেস্ক নিউজ। বাংলাদেশের অটোমোবাইল খাতে নতুন সম্ভাবনা আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে রাজধানী কুড়িলে আইসিসিভি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী। সেমস গ্লোবাল ইউএসএ এর উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী চলবে টানা 3 দিন। 18 বছরের ধারাবাহিকতায় এবারের আয়োজনে অংশ নিয়েছে বিশ্বের 10টি দেশে 70টিরও বেশি প্রতিষ্ঠান। প্রায় 200টি বুথে গাড়ি, মোটরসাইকেল, বাণিজ্যিক যানবাহন, অটোমোবাইল পার্টস এবং ইলেকট্রনিক ভেহিকেলের সর্বশেষ প্রযুক্তি ও নতুন মডেল তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ। সভাপতিত্ব করেন সেমস গ্লোবাল প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহরুন এন ইসলাম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি এর চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক। বক্তারা বলেন, বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার কারণে এখন বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ছে। বিশেষ করে ইলেকট্রনিক ভেহিকেলের প্রতি আগ্রহ বিশ্বজুড়ে দ্রুতই বাড়ছে। এমন পরিস্থিতিতে এই ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী অটোমোবাইল খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আধুনিক প্রযুক্তি গ্রহণে দেশীয় শিল্পকে এগিয়ে নিতে সহায়তা করবে।
ঐতিহ্যের ধারাবাহিকতায় আগামী 24শে এপ্রিল থেকে 3 মে পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 10 দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ যৌথভাবে আয়োজিত এবারের উৎসবের সাথে বর্ষবরণ ও বৈশাখী মেলাকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে উদযাপন পরিষদ। আজ রাজধানী শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। আগামীকাল বিকেল 5টায় 10 দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব, বর্ষবরণ ও বৈশাখী মেলার সূচনা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ ছিল এখনকার মতো খবরে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।